সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্ব বাংলার সরাসরি আয়োজন ডাক্তার বাড়ি। আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটি নারীর জীবনে তো আরো বেশি গুরুত্বপূর্ণ। তা হলো অনিয়মিত মাসিক থেকে সমাধানের উপায়। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার কোহিনুর বেগম, গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্ট, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেই সাথে ম্যাডাম প্রাক্তন প্রেসিডেন্ট ও জিএসবি। ম্যাডাম, প্রথমে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? আছি, ভালোই আছি। তুমি ভালো আছো? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আজকের যে আলোচনার টপিকটি এত গুরুত্বপূর্ণ, আমরা যখন আউটডোরে রোগী দেখতে বসি, মানে অধিকাংশ রোগী কিন্তু আসে এই অনিয়মিত ইরেগুলারিটিস অফ মাসিক নিয়ে। তো বিভিন্ন বয়সের বিভিন্ন সমস্যা, আজকে এগুলো সবকিছু সমাধানই আমরা জানবো। ম্যাডাম, প্রথমে যেটা জানতে চাইবো যে আসলে কখন আমরা বলবো যে মাসিকটা আসলে অনিয়মিত হচ্ছে, সেই বিষয়টি জানবো ম্যাডাম। সেই সাথে যদি একটু বলতেন যে বয়স ভেদে এর কোনো ধরনের ভিন্নতা রয়েছে কিনা, এই দুটি বিষয় যদি ম্যাডাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সহজ করে একটু তুলে ধরতেন। অধ্যাপক ডাক্তার কোহিনুর বেগম ম্যাডাম। ধন্যবাদ, তানিয়া। তো মাসিক তো একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। সব মেয়েদের মাসিক, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের মাসিক রেগুলার হয়। তা আমি আগে তোমাদেরকে নর্মাল মেনস্ট্রুয়েশন বলতে কি বুঝি সেইটাকে বলি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। নর্মাল মেনস্ট্রুয়েশন হলো, এটা বোঝাতে, এটা বুঝতে পারি আমরা, বা এই সমস্ত জিনিস জানতে হবে। একটা হলো কতদিন পর পর পিরিয়ড হবে, সাধারণত পিরিয়ডটা কয়দিন পর পর হয়। এটা হলো অ্যাভারেজ হলো 28 দিন, কিন্তু 21 থেকে 35 দিন পর পর হলে এটাকে নর্মাল ধরা হবে। আবার কতদিন থাকবে নর্মালি, সেটা হলো সাধারণত 3 থেকে 7 দিন। এই টাইম অ্যাভারেজ হলো 5 দিন। আর পরিমাণ কেমন হবে? পরিমাণ তো একটা নর্মাল আছে। পরিমাণ হলো 30 থেকে 40 cc/ml। এটা তো মাপা যায় না। তো এটা যদি বলি, আমি 3 থেকে 6টা প্যাড অথবা ট্যাম্পন এভরিডে ইউজ 3টে করা রাখতে পারে। এর চাইতে বেশি হয় যদি, তাহলে আমরা তাকে পরিমাণে বেশি বলবো। 80-র উপরে উঠলে এটা বেশি পরিমাণ। তাহলে এই 3টা জিনিস যদি মাথায় রাখি, যে কয়দিন পর পর হয়, কত দিন থাকে, এবং পরিমাণে কেমন হয়, এবং তার সঙ্গে আর একটা কথা, পেটে ব্যথা আছে কিনা, ব্যথা ছাড়া যে কোনো একটা পরিবর্তন হলেই তাকে আমরা অ্যাবনর্মাল বলতে পারি। আইদার পরিবর্তন যদি ডিউরেশনে হয়, সাইকেলে হয়, কিংবা যদি পরিমাণে হয়, কিংবা যদি লম্বা দিন থাকে, যে কোনো একটা পরিবর্তন হলে আমরা ওটাকে অনিয়ম মাসিক বলতে পারি। এখন তোমার নেক্সট কোশ্চেন যেটা, সেটা হলো যে বয়স ভেদে কারণের কি কি পরিবর্তন। আমরা যদি আমি যদি একটা মেয়ের সাইকেলটাকে 3টা ভাগ করে নেই, যেমন ধর একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, একটা রিপ্রোডাক্টিভ লাইফ, আর একটা হলো পেরিমেনোপজ কিংবা মেনোপজ। অ্যাডোলেসেন্ট বলতে আমরা কি বুঝি? 10 থেকে 19 বছরের বয়স যেটা, এটাকে এই টাইমটাকে আমরা অ্যাডোলেসেন্ট বলি। সাধারণত পিরিয়ড শুরু হয়, তোমার অ্যাভারেজ পিরিয়ড শুরু হওয়ার টাইম হলো 12 থেকে 13 বছর। এটা আগে আরো লম্বা দিন পরে পিরিয়ড হতো, কিন্তু এখন কিন্তু অনেক আগে পিরিয়ড হয়ে যায়। কারো কারো প্রায় 8.5-9 বছরে পিরিয়ড শুরু হয়ে যায়। এটার পেছনে কারণ আছে। এটার পেছনে কারণ হলো, এই বাচ্চাদের এখন নিউট্রিশন ভালো, এই বাচ্চাদের মেচুরিটি ভালো, সেজন্য এদের তোমার এই পিরিয়ডটা অনেক আগে হয়ে যায়। অনেক বাচ্চারই মারা ভয় পেয়ে যায়, এত আগে কেন হলো। আবার সেই সাথে এও বলা যায়, মেনোপজ যেটা, মেনোপজও কিন্তু অনেক দেরি হয়েছে। আগে যেমন 40-এর সময় মেনোপজ হয়েছে আগে মানুষের, কিন্তু এখনো মেনোপজ কিন্তু 50+, 50-51 বছরে মেনোপজ হয়। সো এই দুইটা টাইমই কিন্তু এক্সটেন্ড হয়েছে। তো তাহলে প্রথম যখন মাসিকটা শুরু হয়, সেটাকে আমরা বলি মেনার্কি। ওই মেনার্কিটা শুরু হয়, যে হয় সাধারণত 12-13 বছরে। এখন যদি এরকম হয় যে কোনো পেশেন্ট, কি কিভাবে অনিয়ম হতে পারে অ্যাডোলেসেন্টের, একটা হতে পারে মাসিক হয় না, বন্ধ। মাসিক তার 14-15 বছর পার হয়েছে, মাসিক হয়, এটা একরকম। 2 নম্বর যদি হয় যে অলিগোমেনোরিয়া। অলিগোমেনোরিয়া মানে হয় ঠিকই, কিন্তু গ্যাপ দিয়ে গেছে, বেশি গ্যাপ দিয়ে হয়, যেমন 1.5 থেকে 2 মাস পর পর গ্যাপ দিয়ে এটা এক ধরনের। আর এক ধরনের হয় পরিমাণে বেশি, মাসে মাসে হয় ঠিকই, কিন্তু পরিমাণে বেশি হয়। অথবা এমন হতে পারে শুরু হয়েছে আর থামে না, 7 দিন পার হয়ে গেছে, 8 দিন, 10 দিন, 15 দিন চলছে, এটা হলো প্রলং ব্লিডিং। আর একটা হলো যদি পেটে ব্যথা করে, তাহলে তার নাম হলো ডিসমেনোরিয়া, আমাদের ডাক্তারি শাস্ত্রে ডিসমেনোরিয়া, অথবা পেইনফুল মেনস্ট্রুয়েশন। এইগুলি হলো অ্যাডোলেসেন্টের বেলায় কমন প্রবলেম। তাহলে এখন আমি একটা একটা যদি তোমাকে বলি, সেটা হলো যে সময় মতো মাসিক শুরু না হওয়া। যেমন ওই যে 12 বছরের মাসিক হয়, তাহলে আমরা এই এই ব্যাপারটাকেও দুইটা ভাগ করা যায়। যদি 14 বছর পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, 14 বছরে যদি সেই মেয়েটার অন্য সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, যেমন ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় নাই, কিংবা পিউবিক হেয়ারও হয় নাই, তাহলে কিন্তু চিন্তা আছে। সেক্ষেত্রে আমরা 14 বছর পরে আমরা পরীক্ষা নিরীক্ষার দিকে শুরু করব।
কিন্তু এমন যদি হয় কোনো মেয়ের যে তার গেট আপটা ঠিকই আছে, ব্রেস্ট ডেভেলপমেন্ট ঠিক আছে, তার পিউবিক হেয়ার, এক্সিলারি হেয়ার গ্রোথ হয়েছে, একটু মেনস্ট্রুয়েশন হয় না, এটাকে আমরা ডিলেট ধরতে পারি, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেই ক্ষেত্রে আমরা 16 বছর পর্যন্ত ওয়েট করতে পারি। তাহলে মাসিক শুরু না হওয়ার ব্যাপারটা যদি সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার ঠিক থাকে, ইউ ক্যান ওয়েট আপ টু 16 ইয়ার্স। আর যদি এমন হয় যে সেকেন্ডারি সেক্স ডেভেলপ হয় নাই, মেয়েটার না ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় নাই, দেখতে শুনতে ওরকম, তাহলে স্টান্টেড গ্রোথ, তাহলে কিন্তু আমাদের আগের থেকেই চিন্তা করতে হবে। এগুলো একটা। 2 নম্বর হলো যে একটু আগে হয়ে যেতে পারে বলছিলাম, 8 থেকে 8.5 বছরেও আজকাল পিরিয়ড হয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি এরকম হয় তাহলে একটু মেয়েকে কাউন্সিলিং করতে হবে, মাকেও একটু বুঝায় বলতে হবে যেটা চিন্তা কোনো কারণ নাই, এটা হয়তো প্রথম কয়েক বছর একটু অনিয়ম থাকবে, তারপর দেখবেন আস্তে আস্তে 12-13 বছর করে ঠিকঠাক হয়ে যাবে। 2 নম্বর হলো মাসিক যদি দেরিতে হয়, মানে 1.5 মাস 2 মাস পর পর হয়, বা ধরো 2.5 মাস পর পর হয়, এটাও খুব একটা চিন্তা নাই, কারণ একটা বাচ্চা মেয়ে, মাসিক তো শুধু ইউট্রাসের ব্যাপার না, মাসিক হলো মাথার থেকে এই মানে হেড থেকে শুরু করে ইউট্রাস পর্যন্ত 4টা ধাপে কোঅর্ডিনেশন হলে মাসিক সাইক্লিক্যাল হয়। তো এই ছোট বাচ্চা তো কোঅর্ডিনেশন হতে সময় লাগে, সেজন্য ওর যদি 12-13 বছরের মাসিকটা ডিলেট হয়, আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিকজ আর 2-1 বছর গেলে ওটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। সেই ক্ষেত্রে একটা কথা আমার আছে, যদি মনে করা হয় যে মাসিকও দেরি হচ্ছে, ও আরেকটা কথা বলি, আমি অ্যাডোলেসেন্টকে 2 ভাগ করা যায়, একটা আর্লি অ্যাডোলেসেন্ট, লেট অ্যাডোলেসেন্ট। লেট অ্যাডোলেসেন্ট মানে 15 থেকে 19, এই সময় কিন্তু মাসিক আর সাধারণত ঠিক হয়ে আসে। ওই যে আর্লি অ্যাডোলেসেন্ট যেটা 14 আগে, তখন অনিয়মটা বেশি হয়। সেই ক্ষেত্রে আমি বলি যে যদি আপনার মেয়ের দিকে খেয়াল রাখতে হবে যে ওজন যাতে না বাড়ে, এইটা হলো খুব ইম্পর্টেন্ট, যে ওজন খুব বেশি হয়েছে আর তার সঙ্গে অনিয়ম, তাহলে কিন্তু এটা একটু চিন্তা, সেটা আমরা পিসিওডি বলি, ওটাকে বলি আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যে ওবেসিটি প্লাস অ্যামোনিয়া, সেক্ষেত্রে ট্রিটমেন্ট লাগবে। সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের দরকার পড়বে, ওজন কমাইতে হবে, লাইফস্টাইল বদলাইতে হবে, এবং মাঝে মাঝে উইথড্রল ব্লিডিং করাতে হবে। আর তা যদি না হয়, লিন অ্যান্ড থিন থেকে সবকিছু ঠিক থাকে, তাহলে আমরা 1-2 মাস 2.5 মাস মতো ওয়েট করতে পারি, এর মধ্যে সাইক্লিক্যাল হলে ইটস অল রাইট। কেমন? 2টা। 3 নম্বর যদি খুব ঘন ঘন হয়, এটা চিন্তা। ঘন ঘন হলে কি হবে, আমি যদি ট্রিটমেন্ট না করি তাহলে বাচ্চা এনিমিক হয়ে যাবে, রক্ত শূন্য হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ঘন ঘন হয়ে যায় যদি, মানে 10 দিন 12 দিন পর পরে পিরিয়ড হয়, আমি জিজ্ঞেস করি তুই ভালো থাকো কয়দিন মাসের মাঝখানে, ও বলে 5 দিন 7 দিন 10 দিন, না তাহলে তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তাকে আমাকে ওষুধ দিতে হবে, কারণ এই অনিয়মগুলি হলো হরমোনের সমস্যার জন্য। সো সেই ক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নেওয়াটাই আমি বলবো মাকে, যে বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে যান, তারা ওর অন্য সমস্ত ব্লাড টেস্ট সবকিছু করে যদি ব্লিডিং ডিসঅর্ডার কিছু না থাকে, তাহলে তাকে আমরা হরমোন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। পরিমাণ পরিমাণ কথা, যে অনেক মায়েরাই এসে আমার কাছে বলে যে ম্যাডাম মাসিক হয় ঠিকই, মাসে মাসে পরিমাণ কম, কিন্তু আপনারা ভাবেন, আমি কিন্তু ভাবি না। আমি ভাবি না যে এই জন্য যে মাসিক মাসে মাসে হওয়াটাই যথেষ্ট, ওটা পরিমাণ নিয়ে ভাবার কোনো কারণ নাই। রেদার যদি পরিমাণ বেশি হয় তবেই আমি ভয় পেয়ে যাই যে ট্রিটমেন্ট লাগে। আর যদি স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন হয়, মাসে হয় ঠিকঠাক মতোই কিন্তু কম হয়, ডোন্ট ওয়ারি, খেয়াল রাখেন যে ওজনটা ঠিক আছে কিনা। ওজন ঠিক থাকলে ওজন কমান, ওজন কমালে মাসিক এমনি ঠিকঠাক হয়ে যাবে, কাজে ওটার জন্য কোনো ওষুধের প্রয়োজন নাই। আর যদি এরকম ঘন ঘন হয়ে আর যদি মা এনিমিক থাকে, তো এনিমিয়ার জন্য ট্রিটমেন্ট করে দিতে হিমোগ্লোবিন করতে হবে। আর সবচেয়ে কথা, যদি শুরু হয়েছে আর থামছে না, এটা হতে শুরু হয়েছে থামছে না, সেটা একটা ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু পরীক্ষার দিকে যেতে হবে, ওর কোনো ব্লাড ডিসঅর্ডার আছে নাকি। অনেক সময় হয় কি, বাচ্চাদের অন্য কোনোভাবে প্রেজেন্ট করে না, কিন্তু ও যদি রক্তের তো অনেক সলিড পার্টিকেল থাকে, আমাদের প্লাটলেট নামে একটা কথা আছে, প্লাটিলেট, অনেক সময় প্লাটলেটটা কম হয়ে গেলে ওর ব্লিডিং বন্ধ হতে চায় না, সেটা আইটিপি একটা কথা, আইটি। তো ওই রকম ক্ষেত্রে আমরা যদি লম্বা দিন থাকতে থাকে, আমরা ব্লাড টেস্ট করে শিওর হব যে না ওর কোনো ব্লাডের ডিসঅর্ডার নাই, তাহলে আমরা হরমোন দিলে ওর চিকিৎসা হবে। কেমন? এগুলো একটা। আর একটা যেন পেটে ব্যথা, মাসিকের সময় পেট ব্যথা, হ্যাঁ এটা নিয়ে অনেক বাচ্চারা খুব কষ্ট পায়, তাদের পড়ালেখা করতে স্কুলে যেতে চায় না, শুয়ে থাকে মাসিকের সময়, মারা তো খুব আরো কোয়ারিড হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখেন, এই যদি প্রথম যে আমি বলছিলাম যে লেট অ্যাডোলেসেন্ট কিন্তু পেট ব্যথা হয় না, বিকজ ওদের মাসে মাসে ওভুলেশন হয় না, ওভার থেকে যে ডিম ফোটে প্রত্যেক মাসে, ওদের রেগুলার ডিম ফোটে না, পেট ব্যথাও করে না। কিন্তু যে লেট অ্যাডোলেসেন্ট যারা 15 থেকে 19, তাদের তো রেগুলার মাসিক হয়, রেগুলার যদি ওভুলেশন হয়, তাদের আবার একটা মাসিকের সময় পেট ব্যথা হয়, ওটাকে বলি আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া। এই প্রাইমারি ডিসমেনোরিয়া যে থাকে, ওই কেমন ব্যথাটার টাইপটা এরকম,
যে যেদিন পিরিয়ড হয়েছে ঠিক সেই সময় শুরু হয়েছে, একদিনে পরে ব্যথা শেষ, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। চিকিৎসা কি দিতে হবে, একটু কাউন্সিলিং করতে হবে, তুমি ভয় পেও না, এটা কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। 2 নম্বরও যদি খুব ব্যথায় কষ্ট পায়, ব্যথার ওষুধ দিতে হবে, এনার্জেসিক। এনার্জিটা শুরু করার একটা বুদ্ধি হলো এরকম, ও যদি ডেটের 2 দিন আগে শুরু করে তাহলে ব্যথার মাত্রাটা অনেক কম থাকবে, একদম মেয়ের কোনো অসুবিধা হবে না। আর যে কদিন থাকে ব্যথা সেই কদিন খাবে। যদি এনার্জেসিকে কাজ না হয়, ধরুন এনার্জেসিকে, তাহলে কিন্তু কিছু হরমোন দেওয়ার কথা আসে, যেটা মায়েরা সবসময় ভয় পায়। সেটা হলো, আমি যখন বলি যে আপনার বাচ্চাকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেন, লো ডোজের পিল দেন, তাহলে ব্যথা বেদনা কমবে, মাসিক ঠিক হবে, মায়েরা ভয় পায় না। ভয় পাবেন না, কারণ এই বাচ্চাদের ওসিপি শর্ট টাইম খেলে কোনো ক্ষতি হয় না। রেদার ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে কি হবে, ওভুলেশন হবে না, মাসিক সময় পেট ব্যথাটাও করবে না। এই হলো থিওরি। কাজে আপনাদের যদি কোনো সময় কেউ ডাক্তার ওসিপি প্রেসক্রাইব করে কন্ট্রাসেপটিভ পিল, আপনার ভয় পাবেন না, সে তাদেরকে দিয়ে দিবে, তাতে কোনো ক্ষতি নেই। 3 মাস 6 মাস খেলে কোনো সমস্যা হয় না। এই পর্যন্ত মিতুল, আমার মনে হয় অ্যাডোলেসেন্টে এই পর্যন্তই। ম্যাডাম অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু ম্যাডাম আপনি তুলে এনেছেন, যে বিশেষ করে অ্যাডোলেসেন্ট যেটা অনেক বেশি ব্লিডিং হচ্ছে, বাচ্চাটা হয়তোবা রক্ত শূন্যতায় ভুগছে, সে হয়তোবা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, মাঝে মাঝে স্কুলেও যেতে পারছে না, সে পিছিয়ে যাচ্ছে, কিন্তু তার পিছনে যে এই মেনোরেজিয়া রয়েছে সেটা হয়তোবা আমরা আসলে ধরতে পারছি না। তো এই বিষয়টা আসলে মা বাবাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সচেতন হতে হবে। মানে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার আসবো যে রিপ্রোডাক্টিভ এইজে একটা বিশাল গ্রুপ আমাদের কিন্তু রয়েছে নারীরা, এবং তারাও কিন্তু বিভিন্ন সময়ে, জীবনের বিভিন্ন সময়ে এই যে ইরেগুলারিটিস অফ দ্য মেনস্ট্রুয়েশনে ভুগেন। তো ম্যাডাম, তারা আসলে কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন, আপনারা কি ধরনের সমাধান দিয়ে থাকেন, সেটাই শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা, তাহলে আমি তোমাকে প্রথমে বলি রিপ্রোডাক্টিভ এজটা কোন থেকে কোন পর্যন্ত। আমি বলছিলাম 19 পর্যন্ত হলো অ্যাডোলেসেন্ট। এই 19 থেকে 40 প্লাস পর্যন্ত, 40-45 পর্যন্ত আমরা এটাকে বলি রিপ্রোডাক্টিভ এজ, মানে যে বয়সে প্রেগনেন্সি হওয়া সেফ এবং প্রেগনেন্সি হওয়া ইত্যাদি। তো রিপ্রোডাক্টিভ এজের 19 থেকে 45 বছর, এটাও 2 ভাগ করেন, একদম প্রথম দিকে আর একটু 45 এর অ্যারাউন্ড। ওই 45 এর অ্যারাউন্ড বয়সটাকে আর একটা নামকরণ করা হয়, পেরিমেনোপজাল। ওর আর এক নাম হলো পেরিমেনোপজাল এজ গ্রুপ। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট। যদি আমি 19 থেকে ধরি 30-35 বছরে অনিয়ম হয়, সেটা যেমন অত খারাপ না, কিন্তু যদি 45-এ ধরি তাহলে কিন্তু খারাপ কিছু এসে যেতে পারে। এখন মেইন কারণটা আমি তোমায় বলি, এটাও বেলাও সেই একই জিনিস, যে মাসিকটা ডিলেট হতে পারে, তারপরে অনিয়ম বেশি হতে পারে, ইনফ্রিকুয়েন্ট হতে পারে, তারপরে স্পটিং হতে পারে, ইন্টারমিনস্ট্রাল ব্লিডিং, 2 মাসের মাঝে টাইমে ফট করে একটু ব্লিডিং হয়ে গেল, প্রত্যেক মাসে এরকম খুব সামান্য সামান্য। অথবা যেটা চিন্তা সেটা হলো স্ট্রেন করলে ব্লিডিং, সে খুব কনস্টিপেশন হয়েছে, স্ট্রেন করলো, অথবা কন্ট্যাক্ট ব্লিডিং, মানে ইন্টারকোর্সের সময় তার ব্লিডিং হলো, এরকম যদি হয় তাহলে সেটা ডেফিনেটলি ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট দিতে হবে। এখন মেইন কজগুলি কি কি, এই টাইমে মেইন কজগুলো হলো স্ট্রাকচারাল প্রবলেম ইন দ্য ইউট্রাস। স্ট্রাকচার মানে প্যাথোলজিক্যাল প্রবলেম কিরকম, ইউট্রাসের টিউমার থাকতে পারে, ফাইব্রয়েড মানে বেনাইন টিউমার, ক্যান্সার না। আর আছে অ্যাডেনোমায়োসিস নামে একটা সমস্যা। অ্যাডেনোমায়োসিস জিনিসটা হলো এরকম, যে প্রত্যেক মাসে মাসিকের সময় কিছু কিছু ব্লাড ইউট্রাসের মাসেলের ফাঁকে ফাঁকে জমা হয়, তার ফলে ইউট্রাসটা সাইজে বড় হয়। তাহলে এই ফাইব্রয়েড হলো টিউমার, অ্যাডেনোমায়োসিস টিউমার না, কিন্তু এখানে ইউট্রাস সাইজটা বড় হয়। আর ফাইব্রয়েডের ব্যথা মাসিকের মাত্রা অনেক বেশি থাকে, অ্যাডেনোমায়োসিস অনেক বেশি থাকে। অ্যাডেনোমায়োসিসে ব্যথাটা একটু বেশি থাকে, ফাইব্রয়েডে ব্যথা থাকে না, এই হলো ডিফারেন্স। আর কি হতে পারে, পলিপ হতে পারে, এন্ডোমেট্রিয়ামে পলিপ হতে পারে। তারপরে হয়তো ওভুলেশন হয় না, ইনফ্রিকুয়েন্ট ওভুলেশন, 1.5 মাস 2 মাস ওভুলেশন হয় না, তারপর যখন হয় তখন এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লেসিয়া থেকে লম্বা দিন ব্লিডিং থাকে, 1.5 মাস 2 মাস ধরে ব্লিডিং বন্ধ হয় না, এটা হতে পারে। তারপরে এদেরও পিসিওডি থাকতে পারে। আর একটা আছে আয়াট্রোজেনিক কি, সে হয়তো ওসিপি খায়, সে তো পিল খায়, বাচ্চা না নেওয়ার জন্য সে হয়তো পিল খায়, কিন্তু পিলটা নিয়মিত খায় না। পিলটা সে নিয়মিত খায় না, আজকে খাইছে কাউকে খায় না, হাজবেন্ড আসলে খায়, হাজবেন্ড না আসলে খায় না, এরকম। তাহলে কিন্তু মাসিক অনিয়ম থেকেই যাবে, এটা ঠেকাবার কোনো উপায় নাই। সো অনিয়মিত হরমোন খাওয়াটা এই বয়সে মাসিক অনিয়মের একটা কারণ, স্পেশালি ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তারপর যে সে যদি কপারটিও লাগায় কোনো সময়, তো কপারটিও প্রথম কয়েক মাস, প্রথম 5 মাস 6 মাস একটু একটু স্পটিং অনিয়ম হতে পারে, মেনোরেজিয়া হতে পারে, পেট ব্যথা করতে পারে, পরে এটাকে ঠিক হয়ে যায়। কপারটি তাই বলে কপারটি লাগানো যাবে না তা কিন্তু বলি নাই, কপারটি লাগানো যাবে, কিন্তু প্রথম 2-3 মাস একটু অনিয়ম থাকবে। কিন্তু চিন্তাযুক্ত যেটা খারাপ যেটা, সেটা হলো যদি বাই চান্স কোনো মেলিগনেন্সি, যদি ক্যান্সার হয়, 45 এর কাছাকাছি গিয়ে যদি কোনো সময় ব্লিডিং হয়, তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে যে তার অন্য কোনো খারাপ কিছু হতে পারে। যেমন ইউট্রাসের ভিতরে একটা, সব মেয়ে মানুষের ইউট্রাসের ভিতরে একটা পর্দার মতো আছে, ওটাকে বলি আমরা এন্ডোমেট্রিয়াম।
ওই এন্ডোমেট্রিয়ামটা যদি বেশি মোটা হয়ে যায়, নর্মাল থাকে 10 থেকে 14 মিলিমিটার, এটা যদি আপনি মনে করেন 20, 22, 24, 26 হয়ে গেছে, এটা হাইপারপ্লেসিয়া বলে। তাহলেও ব্লিডিং হতে পারে, অথবা হাইপারপ্লেসিয়া থেকে যদি ক্যান্সার হয়ে যায় ইউট্রাসে, সেটাও হতে পারে, জরায়ুর বুকের ক্যান্সারও হতে পারে। কাজেই যত বয়স বাড়বে ততই কিন্তু খারাপের দিকে যাওয়ার চান্সটা বেশি, মেলিগনেন্সির চান্সটা বেশি, কাজে আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা এজ গ্রুপ থাকলো, সেটা হলো পেরিমেনোপজ এবং মেনোপজ গ্রুপ। মেনোপজের গ্রুপ, মেনোপজ জিনিসটা কি, সেটা হলো এই যে 45 বললাম না পেরিমেনোপজ, এর পরপরই হলো মেনোপজ, মানে কমপ্লিটলি সিজেশন অফ মেনস্ট্রুয়েশন, মাসিকটা বন্ধ হয়ে গেছে। সেই বয়সটা হলো 50+। আমাদের দেশের জন্য এখন মেনোপজ এজ হলো 50+। এই 50+-এর সময় মেনোপজ হয়ে যাওয়ার কথা। আর মেনোপজ একবার হলে 6 মাস বন্ধ থাকলেই মেনোপজ বলি আমরা। 6 মাসের পরে কিন্তু আর কোনোদিন এক ফোঁটা ব্লিডিং হওয়ার কথা না, কিন্তু তার একবার মেনোপজ হয়ে গেলে আর তার কোনো ব্লিডিং হবে না। কিন্তু যদি মেনোপজ হয়ে যাওয়ার পরেও বছরখানেকের পরে তার আবার একটু একটু ব্লিডিং শুরু হয়েছে, তবে কিন্তু আমরা খুব ভয় পেয়ে যাব। সেটা কিন্তু আমাদের চিন্তার বিষয়। তার কাজে মেনোপজ যদি হয়ে যায় এবং মেনোপজের পরে যদি কোনো ব্লিডিং হয়, সেটা কিন্তু চিন্তা আছে। সেই ক্ষেত্রে কি চিন্তা বা কি কি কজ হতে পারে, মেইন কজগুলি কি কি, সেটা আয়াট্রোজেনিক। কেন জানেন? আয়াট্রোজেনিক মানে নিজের তৈরি। সেটা হলো আজকাল অনেকেই জেনে হোক না জেনে হোক সবাই তো হরমোন খাওয়ার চেষ্টা করে, বলে কি যে মাসিক হয়ে গেছে, স্বাস্থ্য ভালো থাকার জন্য, গুড লুকিং এর জন্য, চুল ঠিক রাখার জন্য, চামড়া ঠিক রাখার জন্য হরমোন খাই না। আপনার হরমোন যদি দিতেই হয় কাউকে, সেটা ঠিক মতো খেতে হবে। হরমোন যদি অনিয়ম খান, তাহলে কারো সাধ্য নাই যে আপনার মাসিক ঠিক করে। তো যদি আমি কোনো সময় হরমোন দিই, আপনাকে প্রেসক্রাইব করি, টেক ইট ভেরি সিরিয়াসলি, একদম নিয়মিত খেতে হবে। আর এই চারটি শুরু করার আগে আপনি ডাক্তার দেখাবেন, ডাক্তার আপনার পরীক্ষা নিয়ে করে তারপরে এই চারটি দিবেন। একটা গেলো আয়াট্রোজেনিক। 2 নম্বর যেটা হলো আয়াট্রোজেনিক কি, অনেকেই আজকাল কার্ডিওলজিস্টরা অনেকেই আজকাল অ্যাসপিরিন, ইকোস্প্রিন এগুলি খেতে দেয় কার্ডিয়াক সমস্যার জন্য, অথবা কোনো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। ওই ড্রাগ যারা খায় তাদেরও কিন্তু একটু অনিয়ম হয়, বিকজ একটু একটু স্পটিং হতে পারে। তো আমার কাছে যখন একটা পেশেন্ট আসবে মেনোপজে, আমরা কিন্তু এটা জিজ্ঞেস করবো যে আপনি হরমোন খান, আপনি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ খান, যেমন অ্যাসপিরিন খান, এটা জিজ্ঞেস করে নিব। আর একটা হলো, আর একটা কমন হলো অ্যাট্রোপিক ভেজাইনাইটিস, অ্যাট্রোপিক এন্ডোমেট্রাইটিস, অর্থাৎ মাসিক যেহেতু হয় না, ওভারির থেকে হরমোন আসে না, সো ইউটারাসের ভিতরে যে একটা লেয়ার বলছি একটু আগে, সেই লেয়ারটা পাতলা হয়ে যায়, এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোপি হয়ে যায়। সেটা হলেও কিন্তু একটু স্পটিং হয় এবং ব্লিডিং হয়। এটা একটা কমন কজ। এটা কিন্তু ক্যান্সার না, এটা কিছুই না, এটা নর্মালি মেনোপজ হলে এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোপি হয়ে যায়। আর যেটা ডেঞ্জার যেটা, সেটা হলো ওই যে হাইপারপ্লেসিয়া অথবা মেলিগনেন্সি, ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। যাদের ব্লাড প্রেশার বেশি, যাদের ডায়াবেটিস আছে, এবং যারা ওবেজ, মোটা, যাদের ওজন বেশি, এই 3 গ্রুপের সঙ্গে যদি তার ব্লিডিং হয় পোস্ট মেনোপজালে, তাহলে আমি ধরে নিব তার জরায়ুতে ক্যান্সারের চান্সটা বেশি। সেক্ষেত্রে আপনার ডাক্তারের কাছে যাবে, আপনাকে এক্সামিন করবে, ইনভেস্টিগেশন করবে, তারপরে ওষুধ দেবে। আর একটা কথা আছে, যখন তখনই হরমোন খাবেন না। ওভার দ্য কাউন্টার ড্রাগ এনে খাবে, একটু ব্লিডিং হলো নরমাস খায় নেয়, আচ্ছা মনে চায় নরমাস খায় নেয়, না, তা খাবেন না, তাতে আপনার হিতে বিপরীত হবে। আমরা আইডেন্টিফাই করতে পারবো না হোয়াট ইজ দ্য রিজন। তো তাহলে বয়স ভেদে এই হলো আমাদের কজগুলি। ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই বয়স ভেদে এত সুন্দর করে আপনি আমাদের কজ গুলো বুঝিয়ে বললেন। ম্যাডাম, আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে পোস্ট মেনোপৌজে যে আপনাদের কাছে ব্লিডিং নিয়ে আসে, রোগীরা আসলে কি ধরনের কমপ্লেন এসে আপনাদের কাছে করে, কতটুকুই বা আসে, তখন আপনারা তাদেরকে কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন, সেই বিষয়ে যদি ম্যাডাম একটু বলতেন। মেনোপজে তো মেনোপজের পেশেন্টরা মাসিক বন্ধ থাকলে তো আমাদের কাছে খুবই আসে না, আসে ও মেনোপজে অন্যান্য সিমটম নিয়েও আসে, যেমন বার্নিং, মাসিক রাস্তায় জ্বালা পড়া করে, তারপরে ডিসপারিউনিয়া হয়, এগুলি নিয়ে তো আসে। হট ফ্লাশ নিয়ে আসে, একদল হট ফ্লাশ নিয়ে আসে। কিন্তু এই মাসিকের অনিয়ম নিয়ে আসে যদি, হ্যাঁ, যখনই দেখে মাসিক বন্ধ হয়ে গেছে তারপরে আসে, তখন পেশেন্টটা আসে মোটামুটি। তো আসে, এবং ওই যে বললাম মেইন কারণটাই তো আমার মনে হয় একটা আয়াট্রোজেনিক একটা কারণ, আর অ্যাট্রোপিক ভেজাইনাইটিস, আর এন্ডোমেট্রিয়াল মেলিগনেন্সিও হয়। তো সেটা ট্রিটমেন্ট কি করবো, ট্রিটমেন্টের আগে আমার ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। আগে এই একটা গ্রুপ, যে গ্রুপে তুমি কোনো মতে আন্দাজে কোনো ওষুধ দিতে পারবে না, ব্লিডিং বন্ধের জন্য কোনো ওষুধ দেওয়া যাবে না, আমাকে আগে আইডেন্টিফাই করে নিতে হোয়াট ইজ দ্য রিজন, দেন হ্যাভ টু গো। দেন রিজন আইডেন্টিফাই করবে কি করে, করতে গেলে আমাকে প্রথমে হিস্ট্রি নিতে হবে, এই কজগুলি আমি জানবো তার কাছ থেকে। 2 নম্বর হলো আমি তাকে এক্সামিন করে দেখবো, একদম এক্সামিনেশন ছাড়া পোস্ট মেনোপজাল পেশেন্টের ব্লিডিং নিয়ে আসলে এক্সামিনেশন ছাড়া কোনো ওষুধ দেওয়া যাবে না। এক্সামিনেশন কি করবা, ভিতরে দেখতে হবে
যে তার মাসিকের রাস্তাটা অ্যাট্রোপি, কোনো পলিপ আছে, সার্ভিক্সে কোনো পলিপ আছে নাকি, সার্ভিক্সে ক্যান্সার আছে নাকি, ঘা আছে নাকি, এগুলি দেখবো। তারপর আমি কিছু ইনভেস্টিগেশনও করবো অবশ্যই। ইনভেস্টিগেশনগুলোর মধ্যে কি আছে, একটা আল্ট্রাসাউন্ড, প্রথমেই একটা সোনোগ্রাফি ট্রান্সভেজানাল রুটে, ভেজানাল রুটে একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে, কি দেখবো যে ইউট্রাসে কোনো ফাইব্রয়েড আছে না পলিপ আছে নাকি এন্ডোমেট্রিয়াল থিকনেসটা কতখানি আছে। এই মেনোপজের সময় এন্ডোমেট্রিয়াল থিকনেস 3 থেকে 5 মিলিমিটারের মধ্যে নেমে আসে, এতই পাতলা হয়ে যায়। এই পেশেন্টের যদি কোনো সময় 5-এর উপরে এন্ডোমেট্রিয়াম থাকে বা 6-এর উপরে, তবে কিন্তু আমি চিন্তা করে যাব যে ওর তো এত থিকনেস থাকার কথা না, তাহলে নিশ্চয়ই হাইপারপ্লেসিয়া হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমি বায়োপসি না করে ওষুধের দিকে যাব না। তো ইন দ্যাট কেস আই হ্যাভ টু, তাহলে একটা আল্ট্রাসাউন্ড করবো, টিভিএস, একটা প্যাপস টেস্ট করব, জ্বরের ক্যান্সারের টেস্ট, লাগলে এটা কলপোস্কোপি করে দেখব। এই সমস্ত দেখে দেখে তারপরে আমি একটা বায়োপসি করব, মানে এন্ডোমেট্রিয়াম থেকে একটু স্যাম্পল নিব, নিয়ে ওই স্যাম্পলে যদি কোনো কিছু খারাপ না আসে আর রোগীর অন্য কোনো সমস্যা নাই, তাহলে আমি 2-1 মাসের জন্য হরমোন দিতে পারি। এই জন্য যে আমি কনফার্ম করলাম তার এন্ডোমেট্রিয়ামে কোনো ক্যান্সার নাই। কিন্তু তারপরেও কথা আছে, এই 3 মাস যখন হরমোন খায়, খাওয়ার পরে সে ছেড়ে দিলে আবার অনিয়ম, তখন কিন্তু আর কোনো ওষুধ দিয়ে যাওয়া যাবে না। সেই ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট করে ইউট্রাস ফেলতে হবে। সেক্ষেত্রে আমি আর কনজারভেটিভ দিকে যাবো না। ম্যাডাম অনেক ধন্যবাদ। ম্যাডাম এই যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলছি আমরা, এই বিষয়টাকে আমরা প্রতিরোধ করতে পারি? যদি করতে পারি তো সেটা কিভাবে? হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে, সবসময় যে প্রতিরোধ করতে পারবো তা না, কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব। সেটা সম্ভব এইভাবে যে আমরা পেশেন্টদেরকে যখনই যাবে, ওই যে বললাম একটু আগে 3টা তার প্রেসিপিটেটিং ফ্যাক্টরগুলি কি কি সেগুলো আমাকে জানবো। যেমন একটা পেশেন্ট ওবেজ, সে হাইপারটেনশন, ডায়াবেটিস, তার কন্ট্রোল রাখবে, সে ডায়াবেটিস 100% কন্ট্রোল রাখবে, তার ওজন কমাইতে হবে। ওবেজ পেশেন্টের এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া বেশি হয়, ম্যালিগনেন্সি বেশি হয়, কাজে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। 2 নম্বরে যখন তখনই কোনো এইচআরটি খাওয়া যাবে না। আপনি হরমোন যখন খাবেন, হরমোন খাওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টকে দেখাতে হবে, সে আপনাকে টেস্ট করে তবে আপনাকে হরমোন দিবে। আর যেটা হবে যে আমরা মাঝে মাঝে যদি কোনো সিমটম নিয়ে আসে, উই ক্যান ডু, আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, আমরা ট্রান্সভেজানাল রুটে সোনোগ্রাফি করে মাঝে মাঝে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা দেখতে পারি। এটা একটা প্রিভেন্টিভ হিসাবে, যদিও 100% প্রিভেন্ট করা সম্ভব না। এই আর যেটা হলো যে এই তো বললাম যে আমরা আয়াট্রোজেনিক কোনো ওষুধপত্র খাওয়ার আগে চিন্তা করে নেব। যদি এইচআরটি খেতেই হয়, কারো হরমোন খেতে হয়, তাকে অবশ্যই 60 বছরের আগে শুরু করতে হবে। 60-এর পরে আর কোনো সময় এইচআরটি শুরু করা চলবে না। আর তার ওজন কমাতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে, এবং এই তো ওবেসিটি, এগুলো হলো প্রিভেন্টিভ। আর ট্রিটমেন্ট তো আছেই, সেটা অন্য জিনিস। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন। ম্যাডাম আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনি বললেন যে হরমোন খাওয়াটা খুবই আসলে গুরুত্বের সঙ্গে নিতে হবে, একদম রেগুলার টাইমে নিয়ম মাফিক খেতে হবে, এবং অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে ম্যাডাম অনেক সময় দেখা যায় যে মেয়েরা হয়তো বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা খাচ্ছে, সে হয়তো বা রেগুলারলি খাচ্ছে না, সে হয়তো বা সাথে ইরেগুলার ব্লিডিং নিয়ে ভুগতে নিয়ে সে অনেক ওয়ারিড, কিন্তু সে কিন্তু এদিকে ম্যাডাম ওসিপিটা রেগুলারলি খাচ্ছে না। ম্যাডাম আমাদেরকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনি কি একটু বলে দিবেন যে আসলে ওসিপিটা রেগুলারলি খাওয়া কতটা জরুরি? হ্যাঁ, আমি রিপ্রোডাক্টিভ এজে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো রিপ্রোডাক্টিভ এজে আমার প্রথমেই মাথায় রাখতে হবে ওর প্রেগনেন্সি কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা। প্রথমেই এই রিপ্রোডাক্টিভ এজে অনিয়ম মাসিকের হলো প্রেগনেন্সি কমপ্লিকেশন। হয়তো প্রেগনেন্সি হয়েছে, সে বুঝতে পারে না, প্রেগনেন্সি নষ্ট হয়ে গেছে, তখন ব্লিডিং শুরু হয়েছে আর বন্ধ হয় না, কাজে ওইটা আগে এক্সক্লুড করে নিতে হবে, না তার প্রেগনেন্সি সংক্রান্ত ব্যাপার নয়, এইটা আগে এক্সক্লুড করে নিব, ওই আল্ট্রাসাউন্ড করে বা বিটিএসসি করে এটা আমরা নিতে পারবো। তারপর যদি ব্লিডিং অনিয়ম থাকে তাহলে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট হবে। যদি কোনো ফাইব্রয়েড, অ্যাডেনোমাস এগুলি না থাকে, তাহলে আমরা ওসিপি দিতে পারি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর অ্যাবনর্মাল ইউটারাইন ব্লিডিং, যার কোনো কন্ট্রাডিকশন না থাকে যদি। এখন এই পিল খাওয়ার ব্যাপারে রোগীদের এত অনীহা, আর তারা ঠিক মতো পিল খায়ও না, সেটা একটা অসুবিধা। পিল যদি আপনারা শুরু করবেন, প্লিজ ফর গড সেক একটা রেগুলার ভিত্তিতে পিল খেতে হবে। আর এখন হলো, আগের দিনে পিল ছিল হাই ডোজের পিল, মানে একটু ডোজ বেশি, আচ্ছা একটা ডোজ মিস হলো, ব্লিডিং হতো না। কিন্তু এখনকার পিল তো তা না, এখনকার পিল হলো খুব লো ডোজের পিল, মাইক্রো ডোজের পিল। এই পিলগুলি যে আপনি একদিনও গ্যাপ দিয়ে দেন, তাহলে পরের দিনে আপনার একটু একটু স্পটিং শুরু হবে। সো পিল খাওয়া শুরু করতে হবে ওই যেমন নিয়ম লিখবে সেরকম। লো ডোজের পিল মিশাকে প্রথম দিন দিয়ে খেতে হবে, রোজ একটা করে খেতে হবে, কাজে এটা যেন ভুল না হয়। ভুল হয়ে গেলে আপনি আগের দিনেরটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মনে করার সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, ওই আগের রাত্রেরটা, তাহলে হয়তো আপনার কাভার হয়ে যাবে। পরপর 2 দিন ভুল হয়ে গেলে এই পিলটা
আপনি মাসিক কিন্তু শুরু হয়ে যাবে। কাজেই সেই ক্ষেত্রে আবার কন্ট্রোল করতে গেলে একটা হাইড্রোজেপিন আমার অ্যাড করতে হবে সঙ্গে। আর যদি কন্ট্রাসেপশনের জন্য খেয়ে থাকেন পিলটা, এই পিলটা আপনি যদি শুধু কন্ট্রাসেপশনের হিসাবে অন্য ডিজিজ প্রসেসের জন্য নয়, তাহলে পরপর 2 দিন ভুল হয়ে গেলে আপনার ওই পিলে কিন্তু প্রেগনেন্সি ঠেকানো যাবে না। সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ড 7 দিন কন্ডোম ইউজ করবে আর আপনি পিলটা মাসিক নিয়ম করার জন্য খেয়ে যাবেন ফর 21 ডেজ। মিতুল। ম্যাডাম অনেক ধন্যবাদ। আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে গেলাম, এই অনিয়মিত মাসিকের সমাধানের সাথে সাথে আসলে ওসিপিটা কিভাবে খেতে হবে। ম্যাডাম এই পর্যায়ে যেটা জানতে চাইবো, ম্যাডাম আপনি বললেন যে অনেক সময় যে রিপ্রোডাক্টিভ এজে ইরেগুলারিটিস অফ মানে মেনস্ট্রুয়েশন নিয়ে আসলে অবশ্যই প্রেগনেন্সিটা এক্সক্লুড করতে হবে। ম্যাডাম এক্ষেত্রে আরেকটি জিনিস থাকে যে একটোপিক প্রেগনেন্সি, অনেক সময় এক্ষেত্রেও কিন্তু কিছুটা ইরেগুলার ব্লিডিং হয়। তো ম্যাডাম আজকে আলোচনার বিশেষত যদিও যায় না, কিন্তু ব্যাপারটি এত বেশি গুরুত্বপূর্ণ এবং লাইফ থ্রেটেনিং, ম্যাম নিশ্চয়ই আমাদের দর্শকদের উদ্দেশ্যে না, কিছু বলবেন এই বিষয়ে। এটা হলো কি, এটা আমি বলছি যে কোনো পেশেন্ট যদি কন্ট্রাসেপশন ইউজ না করে তার তো প্রেগনেন্সি হতেই পারে। এখন ইদানিংকালে একটু একটুবি প্রেগনেন্সি যে মিতুল যে ডক্টর যে বলি, একটুবির মানে প্রেগনেন্সি ইউট্রাসের কেভিটির মধ্যে নাই। ইউট্রাসের কেভিটি ছাড়া অন্য যে কোনো জায়গায় প্রেগনেন্সি হলে সেটাকে আমরা একটুবি প্রেগনেন্সি বলি, এবং বেশিরভাগ ক্ষেত্রে একটুবি হয় টিউবে। বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে টিউবে প্রেগনেন্সি হয়। তো সেটা কারণ হলো কোনো কারণে ইনফেকশন হওয়ার জন্য টিউবটা একটু ন্যারো হয়ে গেছে, ওখানে ইনফেকশন। এই সমস্ত পেশেন্ট প্রেজেন্ট করে কি করে আমাদের কাছে, প্রেজেন্ট করে তার অল্প দিনের জন্য মাসিক বন্ধ ছিল, সে হয়তো গুরুত্বই দেয় না, কেয়ারও করে না, 10 দিন 7 দিন 8 দিন পিরিয়ড দেরি করে হয়েছে, হঠাৎ করে তার একটু 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 ব্লিডিং শুরু হয়েছে। হ্যাঁ, অনিয়ম ব্লিডিং, আজকে আছে কালকে না, একটু ব্ল্যাকিশ ডিসচার্জ, তারপরে ব্যথা শুরু হয়। তো এরকম যদি হয় কোনো পেশেন্টের 5 দিন 7 দিন ডেট পার হয়ে গেছে, শি ইজ নট ইউজিং এনি কন্ট্রাসেপশন, ইউজ করে না, অথবা করলে অনিয়ম করে, কিংবা তার আগে 2-একটা হিস্ট্রি আছে যে এমআর করছে বা বাচ্চা নষ্ট হচ্ছে কিংবা ইনফেকশন যে টিউব, এরকম হিস্ট্রি থাকে যদি, তাহলে তার যদি ডেট পার হয়ে যায় পিরিয়ডের, 5 দিন 7 দিন পার হয়ে যায়, ফলোড বাই ইরেগুলার ব্লিডিং, একটু স্পটিং ব্লিডিং, এবং পরে শুরু হয়েছে ব্যথা, যে কোনো এক সাইড অ্যাবডোমেনে যে কোনো এক সাইডে ব্যথা, তাহলে আমি প্রথমে কিন্তু আমার ডায়াগনোসিস করতে হবে তার টিউবে প্রেগনেন্সি হয়েছে কিনা, আনলেস প্রুভড আদারওয়াইজ। আমি প্রুভ না করা পর্যন্ত এইটাই মাথায় রাখবো যে দিস মাস্ট বি কেস অফ একটোপিক। কনফার্ম করার জন্য একটা আল্ট্রাসাউন্ড লাগবে অবশ্যই। যদি পেশেন্ট স্টেবল থাকে তাহলে ট্রান্সভাজানাল করাটাই ভালো, ট্রান্সভাজানাল করলে ভালো ডায়াগনোসিস করা যায় যে টিউবে প্রেগনেন্সি আছে না। আল্ট্রাসাউন্ড তোমাকে বলবে কি, বলে দিবে এইটা যে ইউটারাসে বাচ্চা নাই, টেস্ট পজিটিভ, বিটিএসসিজি পজিটিভ, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, কিন্তু ইউটারাসের মধ্যে বাচ্চা নেই, তার কোথায় আছে বাচ্চা, এক জায়গাতে আছেই, সেটা টিউবে। তাহলে আল্ট্রাসাউন্ড আমাকে বলবে there is no pregnancy sac in the uterus but there is a sac in the tube, আর তার সঙ্গে প্রেগনেন্সি টেস্টটা পজিটিভ। এই দুইটা যদি একসাথে হয় তাহলে আমি ধরে নিব ওর একটোপিক হয়েছে। সেটা চিকিৎসা ডিপেন্ড করে ওই প্রেগনেন্সিটা কয় দিনের, সাইজটা কত বড়, বিটিএসসির পরিমাণ কেমন, সেটা দেখে ট্রিটমেন্ট জাস্টিফাই করতে হবে। যদি খুব ছোট হয়, বিটিএসসি কম থাকে, 2000 নিচে থাকে, তাহলে আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু যে যদি বড় হয়, স্যাক সাইজ বড় হয়, রাপচার না হয়, তাহলে ল্যাপ্রোস্কোপ দিয়ে ওইটা ফেলে দেওয়া, ওইটা সার্জারি করা যায়। টিউব ফেলতে হবে না, শুধু ল্যাপ্রোস্কোপি করে টিউবে ইনসিশন দিয়ে প্রেগনেন্সি নিতে হবে। আর যদি আল্লাহ না করে রাপচার হয়ে যায় টিউবটা, কারণ ওখানে তো প্রেগনেন্সি পেশেন্ট থাকতে পারবে না, ওখানে 6 সপ্তাহের বেশি তো প্রেগনেন্ট থাকবে না, টিউবটা তো খুব ন্যারো, ওরা টিউবটা ফেটে যায়। টিউব ফেটে গেলে ইন্টারনাল ব্লিডিং হয়, পেটের মধ্যে অজস্র ব্লিডিং হয়, পেশেন্ট শকে চলে যায়। সেই ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি অনেক সময় অ্যাপ্রোচ করা যায় না, পেশেন্ট আনস্টেবল থাকে, তো তখন ল্যাপ্রোস্কোপি দিয়ে পারলে ভালো, নাহলে ল্যাপারটমি করে ওই টিউবটা রাখা তখন সম্ভব হয় না, রাপচার যদি হয়ে যায় সাধারণত, তখন টিউবটা ফেলে দিতে হয়। আর যে আনরাপচার হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে টিউবটা রেখে দেওয়া যায়, কিংবা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যায়। এই হলো একটোপিক। ম্যাডাম অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা জেনে গেলাম যে একটুপি প্রেগনেন্সি নিয়ে কিন্তু মানে যারই হোক না কেন, আমরা আশা করি কারো হবে না, কিন্তু তারপর আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। যে সিমটম গুলোর কথা শুনলাম, এটা দেখলে কিন্তু অবশ্যই আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন এবং হাসপাতালেই আসতে হবে। ম্যাডাম এখন আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, তিনি জানতে চেয়েছেন যে আমার মেয়ের 18 বছর বয়স, সে পিসিও তে ভুগছে। তার অনেকদিন পর পর মাসিক হয়, তবে মাসিক শুরু হলে আর শেষ হতে চায় না। তার মুখে ব্রণ আছে এবং অবাঞ্ছিত লোমও রয়েছে। তো আমি আসলে কি ধরনের চিকিৎসা করাতে পারি? সে আনম্যারিড, 18 বছর বয়স। হ্যাঁ, টিপিক্যালি আপনার কথা শুনে আমার মনে হচ্ছে টিপিক্যালি পিসিওডি হয়েছে। পিসিওডি জিনিসটা একটা শুনি তো, এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। শুধু যে মাসিক হয় না, শুধু যে মাসিক বেশি তা কিন্তু না, ওর শরীরে কিন্তু অন্যান্য হরমোনেরও এদিক সেদিক থাকে। কিরকম? এই যে আপনি বললেন না তার একনি হয়েছে, একনি হলে অ্যান্ড্রোজেন বেশি থাকে,
মেল টাইপের হরমোন একটু বেশি থাকে, যার ফলে ওর একনি হয়। আর ওই হার্সুটিজম, মানে অবাঞ্ছিত লোম যেটাকে বলছেন আপনি, হার্সুটিজম হয়। আর এরা একটু ওবেজও হয়, যথেষ্ট ওজন বাড়ে। হ্যাঁ, আর এদের দে আর প্রোন টু ডেভেলপ ডায়াবেটিস। তাদের ব্লাড সুগারও বেশি থাকে, তাদের ফাস্টিং ইনসুলিন লেভেল শরীরে বেশি থাকে। কাজে এটা একটা সিস্টেমিক ডিসঅর্ডার, শুধু ইউট্রাস নিয়ে চিন্তা করলে হবে না। আর বেসিক কথা কি, মাসিক মাসে ওভুলেশন হয় না। ওভারি থেকে যে প্রত্যেক মাসে মাসে একটা ডিম ফোটে অল্টারনেট ওভারি থেকে, সেইটা তার হয় না। হয় না কেন? ওই যে অ্যান্ড্রোজেন বেশি, আর ওভারির ক্যাপসুলটা থিক হয়ে যায়। সেই ক্যাপসুল থিকের জন্য ওভুলেশন হয় না, অ্যান্ড্রোজেন বেশি হয়। এখন এই ট্রিটমেন্টের বেলায় কিন্তু এটা খুব ডিফিকাল্ট। ট্রিটমেন্টটা একটু একটু ডিফিকাল্ট এই জন্য যে এটা বাচ্চার অনেক স্যাক্রিফাইস করতে হবে। কিরকম স্যাক্রিফাইস? ওর ওজন কমাতে হবে, খুবই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। বিকজ এটা ট্রিটমেন্টের ভেরি ইম্পর্টেন্ট পার্ট হলো টু রিডিউস ওয়েট। বিকজ যদি ওজন তার নিয়ন্ত্রণে থাকে, তাহলে ওই অ্যান্ড্রোজেনের মাত্রাও কমবে। যে সময় ওভারের থেকে ওভুলেশন শুরু হবে, ইস্ট্রোজেন আসবে, প্রজেস্টেরন আসবে, মাসিকও সাইক্লিয়া হবে। তার কাজে ওজন কমাইতে হবে। আর যেটা কথা, আর একটা সেকেন্ড কথা হলো, যদি মাসিক ওরকম 1 মাস 10 দিন 12 দিন পর হয়, অলরাইট। কিন্তু যেই মাসিক 2 মাসের পর হয়ে যাবে, তখন তাকে উইথড্রল ব্লিডিং করাতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা 3 মাস 4 মাস ওয়েট করতে পারবো না। বিকজ ওর ইউটারাসের ভিতরে যে এন্ডোমেট্রিয়াম আছে, ওটা হাইপারপ্লেসিয়া হয়ে যায়। বিকজ ওর শরীরে ওভারের থেকে ইস্ট্রোজেন আসে না, কিন্তু অন্যান্য সোর্স থেকে ইস্ট্রোজেন বেশি আসে। সেই ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়ামকে ঠিক করে, সেই এন্ডোমেট্রিয়াম থেকে একটু 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 ব্লিডিং হয়, আর থামে না। তো তাহলে ট্রিটমেন্টের ব্যাপার হলো ওজন কমাও, এনিমিয়া থাকলে কারেকশন করো, ওজন কমানোর জন্য হাঁটতে হবে, ডায়েট কন্ট্রোল করে ডায়েটিশিয়ানকে যেতে হবে, এক্সারসাইজ করতে হবে ইত্যাদি। আর ব্লিডিং অনিয়ম হলে একে আমরা চোখ বন্ধ করে ওকে আমরা দিতে পারি, ওসিপি দিতে পারি। এই ক্ষেত্রে কোনো ভয় পাবেন না। এক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ পিল তার জন্য একটা বেস্ট ট্রিটমেন্ট। এটা দিলে কি হবে? নিয়মিত মাসিক হবে। ওই যে এন্ডোমেট্রিয়াম যারা ঠিক হয়ে গেছে, এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লেসিয়া হয়েছিল, হাইপারপ্লেসিয়া হবে না। কাজে এটার পরবর্তীতে হাইপারপ্লেসিয়ার থেকে আবার অ্যাটিপিক্যাল সেল আসতে পারে, একটু খারাপের দিকে যেতে পারে, সেই জিনিসটা হবে না। তো কাজে ওজন কমানো, লাইফস্টাইল বদলানো, ফাস্ট ফুড খাওয়া এক হারাম, খাইতে পারবে না, হাঁটাহাঁটি করবে, এক্সারসাইজ করবে। আর একটা কথা, আপনি ওকে বললেন যে তুমি খাওয়া কমাও, হাঁটো, আর আপনি কিছুই করলেন ওর জন্য, তা হবে? ঘরের সবাই এক খাবে, ওই ছোট বাচ্চাটাকে আপনি অন্য খাওয়া খেতে হবে? আবার বলেন যে হেঁটে আসো, ও 1 লাখ হেঁটে যাবে? কাজে ফ্যামিলির কোঅপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস গার্ল, এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা, ওরা খুব ডিপ্রেস থাকে। ডিপ্রেস থাকে কেন কি? ওই যে একটু একটু হার্টশুট হয়েছে, তারপরে স্কুল কলেজে বন্ধু বান্ধবের সঙ্গে একটু গ্যাপ হয়ে যায়, হাঁটতে থাকে। কাজে কাউন্সিলিং করতে হবে, যেটা ডিজিজ প্রসেস, ভয় পাওয়ার কি আছে। কাজে আপনারা ওর মানসিক দিকটা ওটা খেয়াল রাখবেন। আর সবসময় মানে ওদের সিম্পাথি দেখা, মানে বলবেন যে তুমি এইটা করো, এইটা করো। আপনি যদি কোঅপারেট করার সঙ্গে সিম্পাথি করেন, দেখবেন ও আপনার নির্দেশ মানছে এবং হাঁটবে, ওজন কমাবে। আশা করি ওর মাসিক ঠিক হয়ে যাবে। আর ওই যে যেটা হার্টশুট যেটা হয়েছে, ওটা কিন্তু হরমোন ওষুধ দিয়ে যাবে না। ওটার জন্য আপনাকে স্কিনে কোনো ডাক্তারের কাছে যেতে হবে, ওটা অন্যভাবে ট্রিটমেন্ট হবে। কিন্তু যেটা আর না হয় যাতে, সেই জন্য হরমোনের কথা বললাম। ম্যাডাম, অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন যে ম্যাডাম, জ্বরের মুখের ক্যান্সারের জন্য কি অনিয়মিত মাসিক হতে পারে? ভ্যাকসিন, জ্বরের মুখের ভ্যাকসিন নিলে কি জ্বরের মুখের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব কিনা, সেই বিষয়ে যদি একটু বলতেন। খুবই খুবই থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জ্বরের মুখের ক্যান্সার হয়ে যায় যদি, তবে তো মাসিক অনিয়ম হতেই পারে। সেটা মাসিক বিভিন্ন পদে অনিয়ম হতে পারে। তার মাসিক বেশি হতে পারে, তার ইরেগুলার সারা মাস একটু একটু করে ব্লিডিং চলছে, আজকে আছে নাই, কালকে বন্ধ হয়েছে, আবার হয়েছে, এরকম। অথবা ব্যাড স্মেল, যে ডিসচার্জটা হচ্ছে এটা ব্যাড স্মেল হচ্ছে। অথবা স্পেশালি হাজবেন্ডের মানে কনজুগাল লাইফে ইন্টারকোর্সের সময় ব্লিডিং হতে পারে, কিংবা স্ট্রেনিং এ ব্লিডিং হতে পারে। তা কাজে ব্লিডিং অনিয়ম হতেই পারে। আবার কোনো কোনো সময় আর্লি স্টেজ থাকলে সমস্যা ব্লিড নাও হতে পারে। সেইটার জন্য তো স্ক্রিনিং। সেই জন্যই আমাদের বুঝতে হবে যে এই ক্যান্সার সার্ভিস একমাত্র ক্যান্সার যেটা স্ক্রিনিং করে 100% ভালো করা যায়, ধরা যায়, আগের থেকে ধরা যায় এবং প্রিভেন্ট করা যায়। কিভাবে প্রিভেন্ট করা যায়? আমরা যদি যারা রিস্ক পেশেন্ট, তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যারা ধরেন একটু আর্লি ম্যারেজ, ঘন ঘন বাচ্চা হয়েছে, এরকম রিস্ক ফ্যাক্টর যাদের বেলা আছে, তাদের বেলায় আমরা যদি স্ক্রিনিং করি। স্ক্রিনিং কি? যে আমাদের দেশে ভায়া নামে একটা পরীক্ষা আছে, গভর্নমেন্টের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা চালু আছে। ভায়া মানে একটা ওষুধ জ্বরের মুখে লাগালেই ওই জ্বরের মুখের কালারটা বদল হয়ে যাবে, সাদা হয়ে যাবে। তা ধরতে পারবেন যে আপনার কিছু একটা
প্যাথোলজি হয়েছে। তারপর এটা কনফার্ম করার জন্য বড় বড় হাসপাতালে কলপোস্কোপ আছে, ওটা দিয়ে আমরা শিওর হতে পারবো। তার কাজে এই স্ক্রিনিংটা, আর যদি এটা না হয় যে আপনি শহরেই আছেন, তাহলে ভায়া না করে আপনি সরাসরি প্যাপসও করতে হবে, প্যাপিসমিয়ার। দেখবেন আজকাল অনেক ডাক্তারে আপনাদেরকে লিখে দেয় প্যাপিসমিয়ার টেস্ট করো। প্যাপিসমিয়ার মানে আগের থেকে যাতে আপনার সার্ভিক্সে কোনো সেলগুলির পরিবর্তন হয়েছে নাকি, কোনো চেঞ্জ হয়েছে নাকি, সেটা আপনাকে আগের থেকে ধরতে পারবে। তো সেই ক্ষেত্রে প্যাপস টেস্ট আপনার করে দিতে পারে। আর যদি সন্দেহজনক কিছু হয় তাহলে আমরা যাব কলপোস্কোপির দিকে। আচ্ছা, এই গেল ধরার বিষয়টা। আর আপনি যেটা বলছেন প্রিভেন্ট করা যায় কিনা, হ্যাঁ প্রিভেন্ট করা যায়। যদি আপনি মনে করেন যে আপনার স্ক্রিনিং, আর নতুন একটা কথা আছে আজকালকার স্ক্রিনিং আর নতুন একটা যোগ হয়েছে, সেটা হলো এইচপিভি ডিএনএ টেস্ট, মানে যে ভাইরাসটা দিয়ে ক্যান্সার হয় সে ভাইরাসটা আইডেন্টিফিকেশন। আমরা এখনো চালু করতে পারি না, যেহেতু দাম বেশি, সর্বসাধারণের জন্য ওইটার দেওয়া সম্ভব হচ্ছে না ইদানিংকালে। তো আমরা পরে হয়তো কোনো সময় পেয়ে যাবো। যদি আর যদি এসপিভি ডিএনএ, আসল কথাটা কি হলো যে যারা একবার ইন্টার করছে, মানে যাদের একবার কনজুগাল লাইফ লিড করছে, তাদের বেলা ভাইরাস পজিটিভ থাকার চান্সটা বেশি। ভাইরাস পজিটিভ থাকলে আপনার যে ভাইরাস দিয়ে ক্যান্সার হয় সেটা প্রিভেন্ট করা যাবে না, কিন্তু অন্যান্য ভাইরাসগুলিকে প্রিভেন্ট করা যাবে। সেই জন্যই তো বলি আমরা যে ভ্যাকসিন হলো আনমেরিড গার্লদের জন্য। 11 থেকে শুরু করে 26 বছর পর্যন্ত যারা আনমেরিড, তাদের জন্য ভ্যাকসিনটা অ্যাপ্রোপ্রিয়েট। তাদের জন্য আপনি ভ্যাকসিন দিয়ে দেন। কিরকম ভ্যাকসিন দিবেন? 15 বছরের আগে হলে 2 ডোজ, 11 থেকে 15 বছরের মধ্যে 2 ডোজ ভ্যাকসিন। সার্ভারিক্স নামে পাওয়া যায় আর গার্ডাসিল নামে পাওয়া যায়। এইটা 2 ডোজ, একটা দেওয়া, আর 1 বছরের মাথায় 6 মান্থের মাথায় একটা দেওয়া। আর যদি হয়, যদি 15 বছরের পরে হয়, সে আনমেরিড, তাহলে 3 ডোজ, 0, 6, 12, মানে প্রথম একটা, 6 মাসে একটা, 12 মাসে একটা। তাহলে 26 বছরের পরেও আপনি ভ্যাকসিন দিতে পারবেন না তা না, আপনি ভ্যাকসিন দিতে পারবেন, কিন্তু আপনাকে নিয়মিত সেই স্ক্রিনিং গুলি করে যেতে হবে। নিয়মিত স্ক্রিনিং মানে কি, আপনি প্যাপস টেস্ট নেগেটিভ আসছে, প্রত্যেক 5 বছর পরে পরে প্যাপস, 3 বছর পরে পরে প্যাপস টেস্ট করে যেতে হবে। আপনি যদি এইচপিভি ডিএনএ করতে পারেন, যদি সম্ভব হয়, পয়সা আমাদের পয়সা কুলায়, তাহলে এইচপিভি ডিএনএ খরচ বেশি, তো ওইটা যদি নেগেটিভ আসে তাহলে 5 বছর পর পরে আপনার স্ক্রিনিং করতে হবে। তাহলে দেখেন, আপনি একবার টেস্ট করে নেগেটিভ পান, আপনি 5 বছর পর স্ক্রিনিং করতে থাকবেন, আপনার আগে থেকে ধরার ব্যবস্থা আছে, ক্যান্সার সার্ভিস হওয়ার আগে ধরতে পারবো, চিকিৎসা দিতে পারবো, সুবিধা না? আর যারা অনেক আনমেরিড, ধন্যবাদ। তাদের 11 বছর থেকে ভ্যাকসিন দিয়ে দিলে প্রিভেনশন হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম, এত সুন্দর করে বুঝিয়ে বললেন। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন, তিনি জানতে চেয়েছেন যে আসলে আমি ক্রনিক সার্ভিসাইটিসে ভুগছি। তো আমার এরকম মাসিক ইরেগুলার প্রায় সময় এরকম হয়, তো আমি খুব যন্ত্রণায় আছি, যদি একটু বলতেন যে কি করব। এখন ক্রনিক সার্ভিসেস আপনি যদি ডায়াগনোসিস কনফার্ম করে দিয়ে থাকে আপনাকে কোনো ডাক্তার সাহেবরা, তার অর্থ হলো, ক্রনিক সার্ভিসের অর্থ হলো আপনার কোনো না কোনো কারণে সার্ভিক্সের মুখে ইনফেকশন হয়েছে। সেই ইনফেকশনের সাধারণ ইনফেকশন না, সার্ভিক্সটা যারা মুখের একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার, মানে ওখানে কিছু গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলি একটু অন্য টাইপের গ্ল্যান্ড, মানে ব্রাঞ্চিং। একবার ইনফেকশন ঢুকলে ওই ব্রাঞ্চগুলি বন্ধ হয়ে যায়, ওখানে সিস্ট হয়, ওটার নাম নেবোথিয়ান সিস্ট। এইরকম যদি সিস্ট হয়ে থাকে তাহলে আপনার ওষুধে কাজ হবে না। আপনি শুধু মুখে ওষুধ খেলে আপনার ক্রনিক সার্ভিস সারবে না। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনাকে ওইটা ইলেকট্রো কটারি নামে বা কোল্ড কটারি নামে কটারি আছে, ওইটা করে দিলে আপনার ওই সিস্টগুলি পাংচার করে দিলে তাহলে আপনি ভালো হবেন। তা নাহলে আপনার ব্যথা থাকতেই থাকবে, বিকজ একটা ক্লোজড স্পেসে একটা যদি ফ্লুইড জমা থাকে তাহলে বেশি স্ট্রেচিং এর জন্য ব্যথা হয়। আর ইনফেকশন যদি প্যারামেট্রিয়াম যারা মুখের বাইরেও যায় তাহলেও ব্যথা হতে পারে। তো তাহলে প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনাকে ইলেকট্রোকটারি কিংবা কোল্ড কটারি করে ওটা ট্রিটমেন্ট করে নিতে হবে। তাতে যদি কাজ না হয়, আপনার সার্ভিস অবস্থা বেশি খারাপ থাকে, তাহলে হয়তো কোনো সময় আমরা এটাও বলি যে ট্রিটমেন্টে একদম রেসপন্স না করলে আমরা বলি যে আপনার সার্জারি করে ফেলতে হবে। এটা হলো যদি আপনার এইজ 45-48 হয়। এখন কম বয়সে একটা 19 বছরের মেয়ে আসলে আমি তাকে তো আর বলতে পারবো না যে তুমি ট্রিটমেন্ট করে নাও, সেক্ষেত্রে আমার এই কনজারভেটিভ ট্রিটমেন্টই চলবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন, জানতে চেয়েছেন ম্যাডাম আমার জ্বরের মুখে একটি পলিপ আছে, পলিপ একবার হলে চিকিৎসা নেওয়ার পর কি আবার হতে পারে কিনা সেই বিষয়ে জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, পলিপ তো আবার অনেক রকম পলিপ আছে। তোমার যেটা পলিপ হয়েছে, আমার যেটা ধারণা ওটা মিউকাস পলিপ হয়েছে। মিউকাস পলিপ হলো এটা হরমোন সেন্সিটিভ, যাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেশি থাকে তাদের এই কাজেই, যেহেতু ইস্ট্রোজেন মেনোপজের আগ পর্যন্ত শরীরে আসতেই থাকবে, সো দের ইজ চান্স অফ রিকারেন্স।
একবার পলিপ কাটলেও আবারও পলিপ হওয়ার চান্স থাকে। কিন্তু পলিপটা কিন্তু বেনাইন, এটা কিন্তু ক্যান্সার না। বাট এটা যদি তোমার সিমটম করে, মানে এক্সেসিভ মেনস্ট্রুয়েশন, কন্ট্যাক্ট ব্লিডিং কিংবা স্পটিং হয়, তাহলে পলিপটা কেটে দেওয়াটা ভালো। ট্রিটমেন্ট হলো ওই পলিপটা কাটবো, এবং আরো কোনো পলিপ আছে নাকি জরায়ুর ভিতরে সেটা আমরা ডিএনসি করে দেখবো। রিকার করতে পারি, অনেক রিকার রিকার হতে পারে, তবে তাকে চিকিৎসা অবশ্যই নিতে হবে। ম্যাডাম, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে হ্যাঁ, দর্শকদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন এবং আজকে অনুষ্ঠানটির প্রথম পর্ব সকলে আমাদেরকে অনেক অভিনন্দন জানিয়েছে, এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডাম, অনুষ্ঠানের পরিশেষে এসে আপনি নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে সচেতন করবার জন্য কিছু বলবেন। হ্যাঁ, সেটা প্রথম হলো কি, আমি তো প্রথমে বলে নিছি যে মাসিক অনিয়ম সবসময় যে একদম মানে খুবই খারাপ কিছু হয়ে গেছে ভিতরে, সেটা ভাববেন না। আপনারা মাসিক অনিয়ম যদি অনেক পর্যায়ে, তো বলছি আমি অনিয়ম যে একটু দেরি করে হয়, ভয় পাবেন না। দেরি করে হলো আপনাদের 2-4 মাস পরে এটা নিজে নিজে এবার ঠিক হয়ে যাবে। কিন্তু চিন্তা করবেন তখন যখন মাসিকটা পরিমাণে খুব বেশি হবে, বিকজ এই একটা অথবা লম্বা দিন থাকছে, শুরু হয়েছে আর থামতেছে না, স্পেশালি মেনোপজের কাছাকাছি বয়সে। এটা আমাদের নিশ্চয়ই কোনো না কোনো কজ আছে, সেই কজ আইডেন্টিফাই করতে হবে, এন্ড ইউ হ্যাভ টু ট্রিট দ্য পেশেন্ট। আর ইয়াং অ্যাডোলেন্ট, ছোট বাচ্চাদের যেখানে এখানে মারা ভয় পেয়ে যায়, কিন্তু মাসিক যদি প্রথম কয়েক বছর একটু অনিয়মিত হয়, অনিয়মিত কিন্তু আমি মিন করছি যে দেরি করে হয়, আর ওজন যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনারা অত টেনশন করেন না। আর কোনো সময় যে কোনো ডাক্তার আপনাদেরকে ওসিপি পিল দিয়ে ট্রিটমেন্টের কথা বলে, তাহলে আপনারা ভয় পাবেন না। আপনারা মনে করেন যে পিল খেলে বলবে যে বাচ্চা হবে নাকি, এই হবে সে না, এটার সাথে ওটার মধ্যে কোনো যোগাযোগ নাই। আর একটা হলো যে যদি সত্যি সত্যি খুবই রেসপন্স করে না কোনো হরমোনে, তাহলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে দ্য কজ। ইয়াং বাচ্চাদের একটা ডেঞ্জারাস কজ হলো তার আইটিপি, অথবা আল্লাহ না করো তার ব্লাডের কোনো ডিজিজ, অনেক সময় লিউকেমিয়া হয়, আইটিপি হয়, এগুলি আমাদের এক্সক্লুড করতে হবে। তো কাজে ভয়ের কোনো কারণ নাই। আমরা ইনভেস্টিগেশন করি, স্পেশালি বলি দুই সময়, একটা হলো অ্যাডোলেসেন্ট আর হলো পোস্ট মেনোপজাল, এই দুই ক্ষেত্রে আমাদের একটু চিন্তা, মাঝখানে গুলি অত বেশি চিন্তা নাই, ভয় পাওয়ার কোনো কারণ ম্যাডাম, নেই। অনেক ধন্যবাদ। ম্যাডাম, আশা করছি আজকের আলোচনা থেকে আমাদের দর্শকরা এই অনিয়মিত মাসিক সম্পর্কে সচেতন হবেন। এবং আমরা যেটা জানলাম যে এর প্রত্যেকটা কারণে কিন্তু সমাধান রয়েছে, চিকিৎসা রয়েছে, তাই এটা নিয়ে আসলে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। চিকিৎসা পেয়ে আমাদের নারীরা সুস্থ থাকবেন, ভালো হ্যাঁ, থাকবেন। আরো ধন্যবাদ তো ম্যাডাম আপনাকে। এবং আরো নতুন নতুন অনেক ট্রিটমেন্ট এখন আসছে, কাজে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার এসপি ডাক্তারের কাছে গেলে ওরা বলতে দিবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আশা করব যে আধুনিক সব চিকিৎসা নিয়ে অনিয়মিত মাসিক থেকে আমাদের নারীরা পরিত্রাণ পাবে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, করোনার সময়ে মাস্ক ব্যবহার করুন, করোনা মুক্ত থাকুন এবং অবশ্যই বিশ্ব বাংলার সাথেই থাকুন।